সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নদ প্রত্যয় সম্পর্কে জানব। তো নদ প্রত্যয়টা কি? আমরা প্রত্যয় পড়েছিলাম, যে ভিডিওতে প্রত্যয় শুরু করেছিলাম, তো সেখানে আমরা দেখেছিলাম যে এই নদ প্রত্যয়টা হচ্ছে কৃত্য প্রত্যয়ের যে 5টা প্রত্যয় আছে, 5টা প্রত্যয় তব্য অনীয় নদ যৎ কপ, এই 5টা প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলা হয়। তাহলে কৃত্য প্রত্যয় একটা অংশ, সেটা হচ্ছে নদ প্রত্যয়। এবং সেই নদ প্রত্যয় কখন কিভাবে হয় সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে চলো, তোমাদের সাথে আছি আমি নিপা। আজকে ভিডিও তাহলে শুরু করি। জানবো যে নদ প্রত্যয় কখন হয়, কোন কোন ধাতুর পরে নদ প্রত্যয় হয়। এই সংক্রান্ত যে সূত্র আছে সেই সূত্রটার নাম হচ্ছে রি হলর নাথ। সূত্রটার নাম হচ্ছে রি হলর নাথ। এই সূত্রটার মানেটা কি? এর মধ্যে দেখো যে রি আছে আর হল, হল বলে একটা কথা আছে, রি আছে আর হল বলে একটা কথা আছে। তাহলে এই সূত্রটার মানে হচ্ছে যে রিকারান্ত ও হল, হল বলতে আমরা জানি কি ব্যঞ্জনান্ত, হল মানে হচ্ছে ব্যঞ্জনান্ত। তার মানে যে ধাতুর অন্তে রিকার আছে এবং ব্যঞ্জন আছে, ব্যঞ্জন বর্ণ আছে, তো সেই ধাতুগুলোর এই রিকারান্ত আর ব্যঞ্জনান্ত ধাতুর পরে নদ প্রত্যয় যুক্ত হয়। রিকারান্ত আর হল মানে ব্যঞ্জনান্ত ধাতুর পরে নদ প্রত্যয় যুক্ত হয়। যেমন দেখো এবার, যেমন ধরো বললাম ক্রি যুক্ত নথ, ক্রি যুক্ত নথ হবে কার্য, এবং ক্রিযুক্ত নথ থেকে যে এই কার্য হয়েছে এটা আমি পরে বলছি। আগে আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। রিকারান্ত উদাহরণ হচ্ছে ক্রিযুক্ত নথ, তারপরে হচ্ছে ধৃযুক্ত নথ। ধৃযুক্ত নথ তাহলে কি হবে? সেম হবে ধার্য। তারপরে হলো শ্রীযুক্ত নথ, শ্রীযুক্ত নথ কি হবে? সার্য। আর স্মৃ তো স্বয়ময় রিযুক্ত নথ, এটা কি হবে? এটা হবে স্মার্য। এগুলো হচ্ছে রিকারান্তের উদাহরণ। এবারে যে উদাহরণটা নেব সেটা হলো ব্যঞ্জনান্তের উদাহরণ, মানে ধাতুর অন্তে হচ্ছে ব্যঞ্জন থাকবে। যেমন হচ্ছে দেখো বচ যুক্ত নথ, বচ যুক্ত নথ, এই যে চয় হসন্ত রয়েছে, এটা আমরা হসন্ত বলি এবং এটা একটা ব্যঞ্জন বর্ণ, এই বচ যুক্ত নথ। তারপরে তাহলে কি হবে? এটা বাচ্য। এগুলো কেন হচ্ছে আমি একটু বাদেই বলছি। বজ্রযুক্ত নথ আছে, তারপরে আছে তজ, তয় জফলা বর্গের জয় হসন্ত যুক্ত নথ হলে হবে ত্যায্য। নেক্সট হচ্ছে ভুজ যুক্ত নথ হলে হবে ভোজ্য। নেক্সট হচ্ছে বিদ, বিদ যুক্ত নথ হলে হবে বেদ্য। সিচ যুক্ত নথ হলে হবে সেচ্য। তাহলে আমরা উদাহরণগুলো দেখে নিলাম যে রিকারান্তের উদাহরণ হলো এগুলো, এবং এগুলো হচ্ছে ব্যঞ্জনান্তের উদাহরণ। তাই এগুলো এই রিকারান্ত ধাতুর পরে হয়েছে তাহলে নদ প্রত্যয়, এবং ব্যঞ্জনান্ত ধাতুর পরে হয়েছে নদ প্রত্যয়। এবারে আমরা যেটা জানবো যে এই যে ক্রিযুক্ত নদ কার্যটা কিভাবে হলো, এবার আমাদেরকে এটা জানতে হবে। তো প্রথমেই বলি যে প্রত্যয় আমরা শুরু করেছিলাম, সেখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে প্রত্যয় জানতে গেলে কিন্তু 3টে জিনিস আমাদেরকে জানতে হবে। কি কি? সেগুলো হচ্ছে গুণ, বৃদ্ধি আর সম্প্রসারণ। এই 3টে বিষয় আমাদেরকে জানতে হবে, গুণ, বৃদ্ধি আর সম্প্রসারণ। কারণ আমরা দেখব যে প্রত্যয়ের মধ্যে স্বরের কোথাও কোথাও গুণ হবে, আবার স্বরের কোথাও কোথাও বৃদ্ধি হবে। এবং সেখানে আমি বলেছিলাম যে গুণ আর বৃদ্ধি কি, স্বরের যখন গুণ হয় তখন হর্ষই আর দীর্ঘই স্থানে কি হয়ে যায়? একার হয়ে যায়। আবার হচ্ছে স্বরের গুণ হয় তখনই যখন হর্ষ আর দীর্ঘ স্থানে ওকার হয়ে যায়। আর হলো রিকারের স্থানে যখন অর হয়ে যায় তখনই হয়। এই 3টে ক্ষেত্রে হয় স্বরের গুণ।
আর এবারে আসছে বৃদ্ধিতে। স্বরের বৃদ্ধি কখন হয় বুঝবো। স্বরের বৃদ্ধি হয় তখন যখন হস্যই দীর্ঘই একার এই তিনটে স্থানে যখন ঐকার হয়ে যায়। যখন হস্য দীর্ঘ আর ওকার স্থানে যখন ঔকার হয়ে যায়, আর রিকারের স্থানে যখন আর হয়ে যায়। তাহলে এই দুটো জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে স্বরের গুণ হলে কি হয় আর স্বরের বৃদ্ধি হলে কি হয়। তাহলে আমাদের প্রত্যয়টা নির্ণয় করা খুবই সহজ হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে যে প্রত্যয় কিন্তু অনেক আছে, এবং এই সমস্ত প্রত্যয় যদি আমরা ধরে ধরে মুখস্থ করতে যাই না, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। কিন্তু প্রত্যয়ের একটা আবার নির্দিষ্ট নিয়মও আছে, সেই নিয়মটা বুঝে বুঝে যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে তো মুখস্থ করার প্রশ্নই আসছে না। জাস্ট এখানে কি প্রত্যয় হয়েছে এবং সেই প্রত্যয়ে করলে কি হয় উত্তরটা, সেটা যদি আমরা একবার জানতে পারি, তাহলে যেরকমই ধাতু দিক না কেন আমরা সেখান থেকে প্রত্যয়টা নির্ণয় করে ফেলতে পারবো। সেই জন্য আমাদেরকে প্রত্যয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্রিযুক্ত নথ এখানে কিভাবে কার্য হলো। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে তলায় রিকার রয়েছে, আমি যদি এই ক্রিটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো, কয় হসন্ত যুক্ত রি, তার মানে কয়ের সঙ্গে রিকার রয়েছে। তাহলে এই রিটা এবার যখন আমি প্রত্যয় করলাম, নথ প্রত্যয় যুক্ত করলাম, তখন ওটা রিকারটা হয়ে গেল আর হয়ে গেল। তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে এখানে আমাদের বৃদ্ধি হচ্ছে। তাহলে একটু আগেই বললাম যে রিকার যখন আরে পরিণত হয় তখন সেখানে স্বরের বৃদ্ধি হয়। তাহলে এখানে স্বরের বৃদ্ধি হয়েছে, এই যে রিকার যে স্বরটা রয়েছে এর বৃদ্ধি হয়ে আর হয়ে যাচ্ছে। এবার কয়ের সঙ্গে আর যুক্ত হলে কি হবে, কার হয়ে যাবে। আর এদিকে আর অন্তর্জয়ের কার্য হয়ে গেল। তাহলে ক্রির সঙ্গে নথ যুক্ত করে কি হয়ে যায়, কার্য হয়ে যায়। সেম এই ধৃর সঙ্গে নথ যুক্ত করে তাহলে ধার্য হয়ে যাবে। এখানেও রিকারটা হারে পরিণত হয়েছে, বৃদ্ধি হয়েছে স্বরে। শ্রীর সঙ্গে নথ করে সার্য হয়েছে, সেম উপায়ে। আর স্মৃর সঙ্গে নথ করে স্মার্য হয়েছে, একদম সেম উপায়। তাহলে কি জানলাম যে রিকারান্ত ধাতুর পরে যদি নথ প্রত্যয় থাকে তাহলে কি হবে, স্বরের বৃদ্ধি হয়। যে স্বর থাকবে, ধাতুর সঙ্গে যে স্বর থাকবে সেটা হচ্ছে বৃদ্ধি হবে। নেক্সট হচ্ছে ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে আমরা দেখলাম আবার একটু আলাদা। রিকারান্তে যা হলো কিন্তু ব্যঞ্জনান্তে আলাদা হলো। কি হলো, ব্যঞ্জনান্তে প্রত্যেকটার মধ্যে একটা কমন জিনিস কি দেখতে পাচ্ছি বলতো, জফলা দেখতে পাচ্ছি। তার মানে এটা মাথায় রাখতে হবে যে নথ প্রত্যয়ে ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে একটা করে জফলা কমন থাকবে। এবারে যেটা কথা হচ্ছে, আমরা দেখলাম বচ যুক্ত নথ, তো আমরা করলাম কি, বাচ্য করলাম। জফলাটা তো আমরা জানলাম থাকবে সবার শেষে, কিন্তু হয়ে গেল বচ থেকে বয় আকার হয়ে গেল, বাচ্য হয়ে গেল। তার মানে কি হলো, এখানেও স্বরের বৃদ্ধি হয়েছে। কারণ বৃদ্ধি হলে কিন্তু, এটা আমি বলিনি যে বৃদ্ধি হলে কিন্তু অকার স্থানে আকার হয়ে যায়। যেটা বললাম যে হস্যই দীর্ঘই আর একার স্থানে ঐকার হয়ে যায়, সবার প্রথমে ছিল অকার স্থানে আকার হয়ে যায়। তো এখানে বচ, এই বয়ের সঙ্গে একটা অকার যুক্ত রয়েছে, বয়ের সঙ্গে বকে যদি আমি এই বচ এইটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি বচ যেটা, তাহলে আমরা পাবো ব যুক্ত অ যুক্ত চয় হসন্ত, এইটা পাবো আমরা। তাহলে বয়ের সঙ্গে একটা অকার যুক্ত রয়েছে, এটা একটা স্বরবর্ণটা। তাহলে এই স্বরবর্ণের কি হয়ে গেল, বৃদ্ধি হয়ে গেল, অকারটা আকার হয়ে গেল। তাহলে ব যুক্ত আকার হয়ে গেলে কি হয়, বাচ হয়ে যায়। এবারে যেহেতু আমরা নথ প্রত্যয় যুক্ত করেছি তাই এর সঙ্গে আবার একটা জফলা হয়ে গেল। তাহলে কি বুঝলাম যে ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে নথ প্রত্যয় কিন্তু একটা করে জফলা থাকবে এবং স্বরের এখানে বৃদ্ধি হবে। তাহলে দেখো বচ যুক্ত নথ কি হয়ে যাবে, বাচ্য। তাহলে এই যে নিয়মটা আমি বললাম যে রিকারান্ত ধাতুর ক্ষেত্রে নথ প্রত্যয় থাকলে স্বরের বৃদ্ধি হয়, আর ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে নথ প্রত্যয় থাকলে স্বরের বৃদ্ধি হয় এবং একটা করে জফলা যুক্ত হয়। এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে পরীক্ষায় যদি আমরা দেখি যে নথ প্রত্যয় দিয়েছে অন্য কোনো ধাতুর সাথে, আমরা হয়তো সেই ধাতুটা মুখস্থ করিনি বা জানি না, কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারবো, কারণ আমরা জানি যে কিভাবে প্রত্যয়টা নির্ণয় করতে হয়। তাহলে বচযুক্ত নথ হয়ে বাচ্য হয়ে গেল, তজযুক্ত নথ হয়ে ত্যায্য হয়ে গেল, ভূতযুক্ত নথ হয়ে ভোজ্য হয়ে গেল। এখানে দেখো এটা তো আমরা বুঝে গেলাম যে অকারের বৃদ্ধি হয়ে আকার হলো। এই যে এখানে হয় হস্যুর থেকে এবার ভয় ওকার কি করে হলো, এখানে ভুজ, দেখো ভূতযুক্ত নথ, এখানে কিন্তু আবার বৃদ্ধি হয়নি, স্বরের কিন্তু গুণ হয়েছে। কারণ হস্য যেটা রয়েছে, হস্য বা দীর্ঘ স্থানে স্বরের গুণ হলে কি হয়, ওকার হয়ে যায়। তাহলে এখানে আমাদের স্বরের গুণ হয়েছে, ভুজ ভয় হস্য মানে ভ যুক্ত হস্য।
তাহলে সেই হর্ষটার গুণ হয়ে কি হয়ে গেল, ওকার হয়ে গেল। তাহলে ভ যুক্ত ওকার হয়ে গেল ভয় ওকার। আর এদিকে ভোজ্য, যেহেতু ব্যঞ্জনান্ত ধাতু তাই জফলা, তাই ভোজ্য হয়ে গেল। বিদ যুক্ত নথ সমান বেদ্য হয়ে গেল। এখানে স্বরের গুণ হয়েছে, কারণ হর্ষই দীর্ঘই স্থানিক গুণ হলে কি হয়, স্বরের একার হয়। যদি গুণ হয় তাহলে বীজ যুক্ত নথ কি হয়ে গেল, বেদ্য হয়ে গেল। সেচ যুক্ত নথ কি হয়ে গেল, সেচ্য হয়ে গেল। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ঋকারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতুর পরে নথ প্রত্যয় যুক্ত হয়। তব্বনীয় প্রত্যয় দেখেছি যে প্রত্যয় পড়ার সময় দেখেছি যে বাচ্যের সাথে সম্পর্ক আছে। তো এই নথ প্রত্যয়ও কিন্তু কর্মবাচ্য আর ভাববাচ্যে শুধু প্রয়োগ হয়, কর্তৃবাচ্যে নথ প্রত্যয় প্রয়োগ হয় না। যে দুটো বাচ্যে প্রয়োগ হয় সে দুটো কি বললাম, একটা হচ্ছে কর্মবাচ্য আর ভাববাচ্য। তাহলে এই দুটো বাচ্চাই আমরা নথ প্রত্যয়ের প্রয়োগটা দেখতে পাবো। এবারে আমরা দেখব যে নথ প্রত্যয় পরে থাকলে কিছু কিছু ব্যতিক্রমী ধাতু আছে যার জন্য আমরা নথ প্রত্যয় যে রূপ হয় সেটা হয় না। যেমন দেখো যে নথ প্রত্যয় পরে থাকলে পচ আর রুজ এই দুটো ধাতু বললাম কিছু ব্যতিক্রমী ধাতু আছে। তাহলে এই পচ ধাতু আর রুজ ধাতুর চ স্থানে এই যে চয় হসন্ত আছে, এই চ স্থানে কি হবে, ক হবে। আর এই যে রুজের মধ্যে বর্গের জ আছে, এই জ স্থানে গ আদেশ হয়। তাহলে কি বললাম যে কিছু কিছু ব্যতিক্রমী ধাতু, সেটা হচ্ছে পচ আর রুজ এই ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধাতুগুলোর পরে যদি নথ প্রত্যয় থাকে তাহলে কিন্তু আর তাহলে কিন্তু চ স্থানে ক আদেশ হবে এবং জ স্থানে গ হবে। উদাহরণ দেখো, উদাহরণ বলছে কি, পচ যুক্ত নথ সমান পাক্য, রুজ যুক্ত নথ সমান রোগ্য। এবার তোমাদের মাথায় আমি যে বললাম যে আগেরটার মতো হবে না, কারণ আমরা আগেই প্রথম যে উদাহরণে করলাম সেখানে দেখলাম কি বচ যুক্ত নথ সমান বাচ্য হয়েছিল। তাহলে আমরা এখানে স্বভাবতই এটাই করব, পচ যুক্ত নথ সমান পাচ্যই করব, কিন্তু করলাম না। কারণ কি, আমরা জানলাম যে যখন এই ধাতুগুলোর পরে এই পচ আর রুজ এই ধাতুগুলোর পরে যখন নথ প্রত্যয় থাকবে তখন কিন্তু আর আগের মতো হবে না। তখন কি হবে, চ স্থানে ক আদেশ হয়ে গেল। তাহলে চ স্থানে ক হয়ে গেলে কি হয়, পাক্য হয়ে যায়। পাচ্য যেটা হবার কথা ছিল সেই চটা ক হয়ে গেলে পাক্য হয়ে গেল। আর জ স্থানে গ আদেশ হয়ে কি হয়ে গেল, যেহেতু রু আছে হর্ষটা ওকার হয়ে যাচ্ছে, মানে এখানে স্বরের গুণ হচ্ছে, তা রুদ যুক্ত নথ সমান তাহলে কি হয়ে গেল, রোগ্য হয়ে গেল। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ব্যতিক্রমী ধাতুগুলোর পরে যখন নথ প্রত্যয় থাকবে তাহলে কিন্তু এইরকম রূপ হবে না। রূপটা হবে কি, চ স্থানে ক আদেশ হবে, জ স্থানে গ আদেশ হবে। নেক্সট এবার দেখো যে আমরা এতক্ষণ জানলাম যে চ স্থানে ক আর জ স্থানে গ আদেশ হয়। এরপরে যে নিয়মটা আছে সেখানে আবার দেখব কিন্তু এই চ স্থানে ক এবং জ স্থানে গ আদেশ হবে না, কিন্তু কোন সময়, আবশ্যক অর্থ যখন বোঝাবে। তার মানে যখন আবশ্যক অর্থ বোঝাবে তখন কিন্তু নথ প্রত্যয় পরে থাকলেও, মানে এই ধাতুগুলো থাকলেও, যে পচ রুজ এই ধাতুগুলো যদি থাকে এবং সেটা যদি আবশ্যক অর্থ বোঝায় তাহলে কিন্তু ওই আগের অর্ডার অনুযায়ী হবে না। তার মানে চ স্থানে ক হবে না আর জ স্থানে গ হবে না। উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে অবশ্য পাচ্য, অবশ্য বাচ্য আর অবশ্য রুচ্য। তাহলে একটু আগেই করলাম যে আমরা পাচ্য না করে পাক্য করলাম, কিন্তু কখন করলাম, কারণ এটা তখন আবশ্যক অর্থ বোঝাচ্ছিল না। কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আবশ্যক অর্থ বোঝাচ্ছে বলে আমরা কি করে দিলাম, অবশ্য পাচ্য করে দিলাম। আগের যে নিয়মটা আমরা করেছিলাম বচ যুক্ত নথ করে বাচ্য করেছিলাম, ঠিক সেই নিয়মে আবার ফিরে গেলাম, অবশ্য পাচ্য, অবশ্য বাচ্য, অবশ্য রুচ্য। বোঝা গেল? নেক্সট এবার দেখো, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিয়মটা, কারণ হচ্ছে বলছে উপসর্গ যুক্ত ধাতুর পরে নথ প্রত্যয় বসে। মানে নথ প্রত্যয়টা চেনার একটা দারুণ উপায়। কারণ আমরা এখন নথ প্রত্যয় পড়ছি, এরপরে আমরা যে যৎ প্রত্যয় পড়বো, নথ যৎ কপ, তাহলে যৎ আর কপ প্রত্যয় রয়েছে। তো সেখানেও দেখবো যে ওই উপসর্গ নিয়ে একটা ব্যাপার রয়েছে, কিন্তু সেখানে ধাতুগুলোর উপসর্গ থাকবে না। যৎ প্রত্যয় আর নথ প্রত্যয় এটাই পার্থক্য, যে নথ প্রত্যয় উপসর্গযুক্ত ধাতুর পরে হয় আর যৎ প্রত্যয় উপসর্গবিহীন ধাতুর পরে হয়। তাহলে আশা করি বুঝতেই পারলাম আমরা যে কোন প্রত্যয় কি হয়েছে, মানে কোনটায় নথ হয়েছে আর কোনটায় যৎ হয়েছে। যেমন দেখো উপসর্গযুক্ত ধাতুর পরে নথ প্রত্যয় বসে, সেই ধাতুগুলো কি কি, ধাতুগুলো হচ্ছে চর ধাতু, মদ ধাতু, গদ, এই এরকম ধরনের যে ধাতুগুলো রয়েছে সেগুলোর পরে নথ প্রত্যয় হয়। মানে
এগুলোর সঙ্গে উপসর্গ যুক্ত করে। যেমন এখানে দেখো যে আ পূর্বক চর যুক্ত নথ, তাহলে এই আটা হচ্ছে কি, এই আটা হলো উপসর্গ। এই আ, বি, প্র, আমাদের প্র, পরা, অপনির, সম, এরকম 20টা উপসর্গ আছে সংস্কৃত এবং বাংলায়, তো সেইগুলোকে আমরা বলি উপসর্গ। তো এই যে আ পূর্বক চর ধাতু, এই যে চর ধাতু বললাম, তাহলে এই চর ধাতুর সঙ্গে নথ প্রত্যয় করে কি হয়ে গেল, আচার্য, আচার্য হয়ে গেল। তো প্রথমে আমি বলেছিলাম প্রত্যয় থেকে দু রকমের প্রশ্ন আছে, একটা পরিনিষ্ঠিত রূপ লিখতে বলে আর একটা ব্যুৎপত্তি নির্ণয় করতে বলে। তখন যদি আমাদের এই আচার্য দিয়ে বলে এবার ব্যুৎপত্তি নির্ণয় করতে, তখন আমরা এটা কনফিউশনে পড়বো যে এখানে নথ হয়েছে না এখানে যত হয়েছে, কিন্তু তখন আমাদের মাথায় এটা আনতে হবে যে এটা নথ প্রত্যয় হয়েছে, কারণ এখানে শুধু চার্য হয়নি, আচার্য হয়েছে, তার মানে আ একটা উপসর্গ যুক্ত রয়েছে, তাই এখানে আমরা চোখ বন্ধ করে নথ প্রত্যয় বলতে পারি। সেই জন্য আপূর্বক চরযুক্ত নথ কি হয়ে গেল, আচার্য। বি, বিটাও একটা উপসর্গ, বি সঙ্গে উপসর্গের সঙ্গে চর ধাতু যুক্ত করে তারপরে নথ প্রত্যয় করলে কি হয়ে যাবে, বিচার্য হয়ে যাবে, সেম। এবারে মদ ধাতুর সঙ্গে যদি নথ প্রত্যয় করি এবং তার আগে যদি উপসর্গ প্রযুক্ত করি, তাহলে আমরা উত্তর যেটা পাবো সেটা হলো প্রমাদ্য। প্রপূর্বক মদ ধাতুর সঙ্গে নথ প্রত্যয় করে হবে প্রমাদ্য। তাহলে এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে নথ প্রত্যয় এটা আমরা ভালোভাবে চিনতে পারবো যখন আমরা পাবো উপসর্গ পাবো। তাহলে উপসর্গ যুক্ত ধাতুর পরে নথ প্রত্যয় বসে। এবারে আমরা দেখব যে আগে আমরা যেমন দেখলাম যে নথ প্রত্যয় পরে থাকলে কিছু ব্যতিক্রমী ধাতু ছিল যেগুলো ওর স্থানে কি হয়, যে চ থাকলে ক হয় আর জ থাকলে গ হয়। এবারে যে নিয়মটা আছে সেখানে দেখব যে কিছু ধাতু আছে যেগুলোর পরে নথ প্রত্যয় থাকলে কিন্তু এই চ স্থানে ক আর জ স্থানে গ হয় না। তো দেখো যে নথ প্রত্যয় পরে থাকলে ধাতুগুলো জজ, জাজ, রুচ, প্রবচ ও রিচ ধাতুর ক্ষেত্রে চ স্থানে ক আর জ স্থানে গ আদেশ হয় না। তাহলে উদাহরণ যেমন জজ, এটা যদি আমরা আগের নিয়ম অনুযায়ী করি যে পচ আর রুজের মতো, তাহলে কি হবে, জজটা করলে আমরা জ স্থানে যেহেতু গয় আদেশ হয়, তাহলে হওয়ার কথা ছিল কি যাজ্ঞ হওয়ার কথা ছিল, কিন্তু যাজ্ঞ না হয়ে কি হয়ে গেল, জজটা যাজ্য হয়ে গেল। জাজটা কি হয়ে যাওয়ার কথা ছিল, যাক্য হয়ে যাওয়ার কথা ছিল, সেটা না হয় যাচ্য হয়ে গেল। রুচটা রোচ্য হয়ে গেল, প্রবচটা প্রবাচ্য হয়ে গেল, আর রিচটা আর্চ হয়ে গেল, কারণ রিটা আকার হয়ে যায়, স্বরের বৃদ্ধি হয়ে যায়, তাই রিচটা আর্চ হয়ে গেল। তাহলে আমাদেরকে এই ধাতুগুলো যে রয়েছে ব্যতিক্রমী ধাতুগুলো, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট এবার আবার আমরা দেখব যে আগের অর্ডারের মতোই কাজ হচ্ছে, মানে চ স্থানে ক এবং জ স্থানে গ হবে। কখন, সেটা যখন অর্থ বিশেষে, যখন বিশেষ বিশেষ অর্থ বোঝাবে, তখন কিন্তু যদি নথ প্রত্যয় পরে থাকে তাহলে বচ, ভুজ প্রভৃতি এই ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু চ স্থানে ক আর জ স্থানে গ হয়। কি বললাম, অর্থ বিশেষে, তার মানে যখন বিশেষ অর্থ বোঝাবে। তো ধাতু কি নিয়েছিলাম, বচ আর ভুজ। সবার প্রথমে যখন আমরা করেছিলাম যে বচ যুক্ত নথ, তখন আমরা কি করলাম, বাচ্য করলাম, এটা করেছিলাম। আর ভুজ যুক্ত নথ, তখন আমরা করলাম ভোজ্য। কারণ এটা আমরা আগেই জেনেছি যে ব্যঞ্জনান্ত ধাতুর পরে যদি নথ প্রত্যয় থাকে তাহলে একটা করে জফলা যুক্ত হয় আর স্বরের বৃদ্ধি এবং গুণ হয়। তাই বচযুক্ত নথ বাচ্য হয়ে গেল, ভোজ্যযুক্ত নথ ভোজ্য হয়ে গেল। এবারে আমরা এই যখন নিয়মটা দেখলাম যে অর্থ বিশেষে যখন নথ প্রত্যয় পরে থাকে তখন সেটা হয় না, তার মানে এবারে যখন আমি লিখছি বচযুক্ত নথ তখন কিন্তু উত্তর হবে বাক্য। আবার যখন লিখছি ভোজ যুক্ত নথ তখন কিন্তু উত্তর হবে ভোগ্য। ব্যাপারটা হচ্ছে এটাই, এখানে যে বচ কথাটা বলছে এই বচটা কিন্তু যে অর্থ বোঝাচ্ছে সেটা কিন্তু বচনীয় অর্থ বোঝাচ্ছে, এই বচটা বচনীয় অর্থ বোঝাচ্ছে, কিন্তু এখানে যে বচটা রয়েছে সেটা পথ পথ সমুদায় অর্থ বোঝাচ্ছে, এটা পথ সমুদায় অর্থ বোঝাচ্ছে। তাহলে ধাতু এক থাকলেও ধাতুর অর্থ যখন পাল্টে যাচ্ছে, যখন বচনীয় অর্থ বোঝাচ্ছে তখন কিন্তু আমরা আগের নিয়ম অনুযায়ী করছি যে বচযুক্ত নথ তোমার বাচ্য করছি, কিন্তু যখন পথ সমুদায় অর্থ বোঝাচ্ছে তখন কিন্তু বচযুক্ত নথ সমান বাক্য করছি। ঠিক সেম এই ভোজযুক্ত নথ, এটার অর্থ যখন খাওয়া, ভোজন, এই ভোজন করা যখন বোঝাচ্ছে
তখন কিন্তু আমরা ভুজযুক্ত নথ সমান ভোজ্য করছি। কিন্তু যখন ভুজযুক্ত নথ, এই ভুজটা যখন আমাদের ভোগ অর্থ বোঝাচ্ছে, এই যে ভোগ করা আমরা বলি, এই যে ভোগ কথাটা, এই ভোগ অর্থ যখন বোঝাচ্ছে তখন কিন্তু ভুজযুক্ত নথ সমান ভোগ্য হয়ে যাচ্ছে। তাহলে সিম্পল আমাদেরকে এটা মনে রাখতে হবে যে যখন বিশেষ অর্থ বোঝাবে তখন কিন্তু এই ধাতু যেগুলো আমি দুটো উদাহরণ দিয়ে দেখালাম সেগুলোই কিন্তু আবার এই একই অর্ডারটাই মানবে, যে চ স্থানে ক হবে আর জ স্থানে গ হবে। তাহলে আজকে আমরা নথ প্রত্যয় সম্পর্কে খুব ভালোভাবে জানলাম যে কখন কখন নথ প্রত্যয় হয় এবং কোন কোন ধাতুর ক্ষেত্রে মানে ধাতুগুলোর পরে যখন নথ প্রত্যয় থাকে তখন আমাদের প্রত্যয়টা কিরূপ হয় সেগুলো সব আমরা জানলাম। আশা করি তোমাদের নথ প্রত্যয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যারা কোনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।